আমরা অনেক সময় দেখি যে যিনি ঘটনার শিকার হন তিনি অনেক সময় আইনের কাছে যেতে চায় না, কারণ সমাজ তাকে কিভাবে দেখবে, জানাজানি হবে, নানা কিছু ভীতি কাজ করে। তো এটা আসলে কেন এই ধরনের ভীতিটা কাজ করে? তাহলে কি ধরেন বিচারের যে প্রক্রিয়াগুলো বা রাষ্ট্রীয়ভাবে যে সচেতন করা, যে বিচারের কাছে যাওয়া বা বিচারের জন্য বিচার প্রক্রিয়ার মধ্যে যাওয়া, সেটা কি আসলে যথাযথভাবে কার্যকর হচ্ছে না, বা কি মনে করেন আপনি? এখানে হচ্ছে কি ব্যাপার যে বাংলাদেশের মেয়েদের, নারীদের, শিশুদের মানে এদের দৃষ্টিভঙ্গিগত কোনো পরিবর্তন এই পুরুষ শাসিত সমাজে কিন্তু বেসিক্যালি হয়নি। স্বাভাবিক কারণে একটা শিশু যখন নারী হিসেবে জন্মগ্রহণ করে তখন তার ভিতরে সমাজ আরোপিত, পরিবার আরোপিত কিছু বিধিনিষেধের ভিতর থেকেই তাকে সেভাবে গড়ে তোলা হয়। এর ভিতর থেকে যখন মেয়েটা শিশু অবস্থায় ধর্ষিতা হয়ে যায় তখন বাংলাদেশের এরকম প্রকাশ্যে যে শিশুদের ধর্ষণ যেগুলো আসে এগুলো হাতে গোনা কয়েকটা। কিন্তু অধিকাংশই দেখা যাচ্ছে যে ওই মেয়েটাকে বিয়ে দিতে হবে, লোকলজ্জার ভয়, সমাজের মানুষ জেনে যাবে, এরকম চিন্তা ভাবনা করে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে দুই পক্ষ প্রতিপক্ষের সাথে একটা আপোষ নিষ্পত্তি করে ভেজালটা মেরে দিচ্ছে। এবং এই যে বিয়ে শাদীর ব্যাপারগুলো অ্যাডাল্ট রেপ অধিকাংশ দেখা যাচ্ছে যে বউ আছে, বউ থাকার পরও একটা অ্যাডাল্ট মেয়ের সাথে সম্পর্ক করছে, বিয়ে করেনি কিংবা মেয়েটা কথা শুনিনি, তখন রেপের মামলা করছে। এবং রেপের মামলা যেহেতু করছে, নো সাইন অফ রেপ থাকার পরও কিন্তু সেটাকে দেখা যাচ্ছে যে আপনার যাবজ্জীবন সাজা কিন্তু দিয়ে দিচ্ছে। এবং মেয়ে অন্য জায়গায় বিয়ে করে ফেলেছে, তারপরেও কিন্তু ছেলে জেলেই আছে। ম্যাক্সিমাম রেপের মামলায় আপনি যে আদালতকে একবার বৃদ্ধাঙ্গুলি দেখাবো যে আদালত খুব সফট হয়ে আসামিকে ছেড়ে দিচ্ছে, বেসিক্যালি কিন্তু আসামির জামিনও হয় না। আমি তো এমনও রেপের মামলা দেখছি আমার নিজের কাছে কি আশেপাশের, যে 12 বছর 14 বছর ধরে আছে, ওই মেয়ে বড় হয়ে বিয়ে হয়ে 4 বাচ্চার মা হয়ে গেছে, হয় আজ এই কিন্তু জেলেই আছে 12, 14, 18 বছর থেকে, জামিনে কিন্তু দেয় না। এই জন্য একবারে টোটালি কোর্টের ঘাড়ের উপরে চাপায় দিব এটাও কিন্তু না। চাপায় দিলেই যে একবারে সব কোর্টের দোষ, দীর্ঘসূত্রিতা বলে চালায় দিলেও, আমরা যেহেতু কোর্ট কাছারিতে কাজ করি, কোর্ট তো সাক্ষী বা ভিকটিম যারা ধরেন তারা কি সুরক্ষার কতটা সুরক্ষা পায়? ধরেন এই মামলা তো আমরা কাগজপত্র, সাক্ষী ওসব দেখে টেখে আমরা পড়ি, মানে লয়াররা দেখে শুনে যেটা আমরা দেখি যে সাক্ষীরা যদি, আমি দেখি নাই ধর্ষণ করতে, 22 ধারা জবানবন্দি দিল যে হ্যাঁ আমি ধর্ষিতা, আমি ধর্ষণ হয়েছে আমার, আমি ধর্ষিতা, এই 22 ধারা জবানবন্দিতে তো যাবজ্জীবন সাজা দিয়ে দিচ্ছে নো সাইন অফ রেপ আসার পরও। এই জন্য আদালতের অন্য জায়গায় অন্য কোনো সমস্যা নাই, ক্ষমতা কি অমক কি তমক, এটা সেন্সিটিভ হিসেবে নিছে এবং নারীর ইজ্জত এবং সম্মান সম্ভব সুরক্ষার একটা বিষয় হিসেবে নিচ্ছে। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে যে নিম্ন আদালতে যত তাড়াতাড়ি সাজাটা হয়, কি যত বিলম্বিত করে যদি সাজাটা হয়, এটা একটা লিমিট করে দেওয়া দরকার, যে দ্রুত আদালতে বিচার দিয়ে 3 মাসের ভিতরে বিচারটা শেষ করবে। এবং হাইকোর্ট, সুপ্রিম কোর্টেও একটা বিধান করে দেওয়া উচিত যে শিশু এবং শিশু ধর্ষণ যেগুলো হচ্ছে, নারী নির্যাতন যেগুলো হচ্ছে, এগুলি অন্তত পক্ষে ওই সব মামলার জটের ভিতর যাতে না পড়ে সাল হিসাবে আপিল হিয়ারিং করে, যে ফাঁসি যাদের হচ্ছে, আপিল হিয়ারিং না হলে তো আপনি ফয়সালা করতে পারছেন না, তাহলে এগুলো একটু প্রায়োরিটি বেসিসে যদি আগে নিয়ে চলে আসে, তাহলে এই যে মানুষের দীর্ঘসূত্রিতাকে বিচার পাচ্ছি না, অনাস্থা, দীর্ঘসূত্রিতার কারণে তো বিচারের প্রতি মানুষের একটা অনাস্থা চলে আসছে, যে কোর্টের বারান্দায় 20 বছর দৌড়ে কি করবো, হচ্ছে যেভাবে প্যাচ আপ করে মেয়েটার বাচ্চাটার বিয়ে দিয়ে দিই, কি একটা প্যাচ আপ করে নিলাম, যে যাওয়ার সে তো চলে গেছে। কিন্তু এইটা এইভাবে দেখলে হবে না, এটাকে দেখতে হবে যে হচ্ছে যেই ঘটনা ঘটা তার বিচারের শেষ দিন পর্যন্ত বাংলাদেশের জনগণ, রাষ্ট্র, সমাজ প্রত্যেককে তৎপর হতে হবে, অপেক্ষমান হতে হবে, এবং যত কার্যতালিকায় আগে নিয়ে এসে এগুলি নিষ্পত্তি করা যায়, সরকার, আইন মন্ত্রণালয় এবং আইন কর্মকর্তা তড়িৎ গতিতে এটা সিদ্ধান্ত নিয়ে একটা কার্যকর ভূমিকা নিয়ে জনমনে নির্যাতিত ধর্ষিতাদের পরিবার যাতে তাদের প্রতি আস্থাশীল হয় সেই ব্যবস্থাটা করতে পারে এবং করতে হবে।